বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শ্রেণী কার্যক্রম 2021 হাজীগাঁও শোলকাটা নিজাম বিশ্ববিদ্যালয়ে আনোয়ারা চট্টগ্রাম। আমি প্রধান শিক্ষক ছাত্র বিদ্যালয়। আজকে নবম দশম শ্রেণী শিক্ষার্থীকে উচ্চতর গণিতের একটি শ্রেণী কার্যক্রমে সুস্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এগিয়ে যাই। আমার একটা পরিস্থিতি দিলাম, আজকে উচ্চতর গণিত ক্লাস নিব। চতুর্দশ অধ্যায় নবম দশম উচ্চতর গণিত। তোমরা For the ninth time of this country history. In the absence of Thiago Silva. নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা আমাদের আজকের পাঠটা এগুলা বুঝতে পারছো। এগুলো হচ্ছে মুদ্রার সম্ভাবনা নিয়ে। আজকের শ্রেণী কার্যক্রম হলো সম্ভাবনা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠের শেষে এই বিষয়গুলো ইনশাআল্লাহ জানতে পারবে। সম্ভাবনার ধারণা ব্যাখ্যা করতে পারবে। দৈনন্দিন বিভিন্ন উদাহরণের সাহায্যে দ্রব্য পরীক্ষা, ঘটনা, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু ব্যাখ্যা করতে পারবে। সম্ভাবনা সহজ ও বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান করতে হবে। আমাদের বইতে কি আছে দেখি, অধ্যায় 14 সম্ভাবনা প্রবাবিলিটি। সম্ভাবনার ধারণা ব্যাখ্যা করতে পারবে। দৈনন্দিন বিভিন্ন উদাহরণের সাহায্যে নিশ্চিত ঘটনা, অসম্ভব ও সম্ভাব্য ঘটনা বর্ণনা করতে পারবে। একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে সম্ভাব্য ফলাফল বর্ণনা করতে পারবে। একই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে সম্ভাবনা নির্ণয় করতে পারবে। সম্ভাবনা সহজ ও বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান করতে পারবে। যখন কোনো পরীক্ষার ফলাফল জানা থাকে কিন্তু কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে দ্রব্য পরীক্ষা বলে। আমরা হেড এর টেল মারলে হয়তো হেড আসবে, না হয় টেল আসবে, তাহলে এটা দ্রব্য পরীক্ষা বলে। দৈব পরীক্ষা পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস কোন দৈব পরীক্ষা সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। এগুলো তোমরা সামনে গেলে ইনশাআল্লাহ সব বুঝবে। একটু দেখো। নমুনা বিন্দু নমুনা ক্ষেত্র প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। অনুকূল ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল। কোন পরীক্ষণে কোন ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন ও সর্বোচ্চ এর সমগ্র সম্ভাব্য ঘটনাবলী হতে পারে। যখন কোন ঘটনার অনুকূল ফলাফল শূন্য হয় তখন তার সম্ভাবনার মান শূন্য হয়, আর যখন অনুকূল ফলাফল n হয় তখন সম্ভাবনার মান 1 হয়। এই কারণে সম্ভাবনা শূন্য হতে 1 এর মধ্যে থাকে। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে এর মধ্যে 6 সম্ভাবনা কত? আমরা আর একটু সামনে যাই। Hi, I'm Rob. Welcome to Math Antics. In this video, we're going to learn about how to do math with things that only sometimes happen. They might be likely or unlikely. We're going to learn about probability. Usually in math, we deal with things that always happen the same way. They're completely certain. Like if you add 1 and 1, you're always going to get 2. If you multiply 2 and 3, you're always going to get 6. There's no uncertainty at all. But in the real world, things aren't always so predictable. Take a coin toss, for example. You can't predict whether it'll be heads or tails. It's unpredictable or random. That's why some people will flip a coin to help decide which of two things to do.
That's how I make every decision in life. Why am I not surprised? Oh, no. Good luck. But even though we don't know what each coin flip is going to be, we do know a few things about it. We know that with a fair coin toss, that heads is just as likely to show up as tails. The probability of an event, like getting heads or getting tails, is a value that tells us how likely that event is to happen. With our coin toss, since each side is just as likely, and there's only two sides to a coin, if we flipped a coin a lot of times, we should expect that about half the flips will be heads and about half the flips will be tails. That means that the probability of flipping heads is the fraction 1/2, and the probability of flipping tails is also 1/2. Let's look at this in a little more detail on something called a probability line. It's a number line that goes from 0 to 1. A probability of 0 means that an event cannot happen. It's impossible. And a probability of 1 means that an event is definitely going to happen. It's certain. That's why the probability line only goes from 0 to 1. An event can't be less likely than impossible, and it can't be more likely than certain. A probability of 1/2, like with our coin toss, means that an event is just as likely to happen as it is to not happen. A probability less than 1/2 means that an event is unlikely, and a probability greater than 1/2 means that an event is likely. Oh, and in addition to fractions, it's also common to write probabilities as decimals or percentages, since you can easily convert between those three. A probability of 0 is the same as a 0% chance of something happening. A probability of 1/2 is the same as a 50% chance of something happening. And a probability of 1 is the same as a 100% chance of something happening. Now that you know how a coin toss works, let's see an example of an event that is unlikely, using something a little more complicated than a coin. Let's take a look at dice. A standard die has 6 sides numbered 1 through 6. When you roll it, any of those sides is just as likely to come up as the others. That sounds a lot like flipping a coin, doesn't it? Each side of a die is just as likely to come up as the others, and each side of a coin was just as likely to come up as the other. So you might expect that the probability of rolling a 3 is 50%. But remember, with a coin toss, there are only 2 possibilities, heads or tails. With dice, there are 6 possibilities. That's going to make a difference in its probability. One way to think about it is that it's certain that one of those 6 sides will land facing upwards, which is a probability of 1 or 100%. But since only one side can face upwards for a given roll, we have to divide up that value among all the possibilities. In the case of a coin toss, since there were only 2 possibilities, we had to divide the probability by 2. 1 divided by 2 is 1/2, which is the decimal 0.5 or 50%. But with the die, we need to divide the probability up evenly between 6 possibilities. 1 divided by 6 is 1/6, which is equivalent to 0.167, or 16.7%. So that would be right here on our probability line. That means it isn't likely that I would roll a 3, for instance, but it's just as likely as rolling any other number. And since all 6 numbers have the same probability, each number should come up about as often as the others. To see if they do, I'm going to conduct some trials. That's an excellent argument. Allow me to deliberate. Guilty. Actually, when dealing with probability, a trial, which can also be called an experiment, is a process that has a random outcome, like tossing a coin, or rolling dice, or spinning a spinner. And the outcome of a trial is what happens in that particular trial, like flipping heads, or rolling a 3. So I'm going to conduct several trials by rolling a die multiple times and keeping track of how many times I roll each number. Aha! You said that each number was going to come up just as often as the other numbers. But look, there's more 2s than there are 5s. How do you explain that? Well, remember, we're dealing with things that are random. They're unpredictable. We can't know exactly what will happen, just what will happen on average. So now I have to calculate the average? Well, when we say on average, we mean that the more trials you do, the closer you get to the expected probabilities. Keep watching. There. Now that we've done
done a lot of trials, you can see that our totals are much closer to what you'd expect them to be. I guess you're probably right. That's one of the really important things to keep in mind about probability. If you do just a few trials, the results might not end up very close to what you'd expect. In fact, they could be way off. But if you do more trials, you increase your chances of reaching the expected probabilities. There's another thing I should point out. Remember the probability of flipping heads is 1/2, and the probability of flipping tails is 1/2. The probability of rolling a 1 is 1/6, and the probability of rolling any other number on the die is 1/6. If you add up the probabilities for the coin flip, you get 2/2, or 1. And if you add up the probabilities for rolling a die, you get 6/6, which is also 1. And that's not just a coincidence. If you add up the probabilities of all possible outcomes of a trial, the total is going to be 1, or 100%, because it is certain that at least one of those possibilities will happen. Let's look at some more examples. For these examples, we'll use a spinner. If we had a spinner with just 6 equally sized sectors, the probabilities would be exactly the same as with dice. So we want a few more sectors. There, that's more likely. Now we have 16 equally sized sectors. So, what's the probability of spinning a 12? Well, just like with dice, where we had to split up the 100% between all 6 possibilities, we'll do the same thing now, but we'll split it up between 16 possibilities. So, the probability of spinning a 12 is 1/16, or about 6%, which is right here on the probability line. We can see that the probability of spinning a 12 is less likely than the probability of rolling a 3. That makes sense because there are more possible outcomes with our spinner. But what if we color some of the sectors a different color and we want to know the probability of spinning a certain color? Now we have 5 sectors colored blue and 11 sectors colored yellow. So, what's the probability of spinning a blue? Remember how with the coin toss, we ended up with the fraction 1/2, and with the die roll, we got the fraction 1/6? In both cases, we had 1 as the numerator. And that's because we were interested in only one of the possible outcomes, like the probability of flipping heads, or the probability of the number 3 being rolled. But in this case, the top number of our fraction will be 5, because any of these 5 sectors will give us the color we want. And the bottom number will still be the total number of possibilities, which is 16, because that's how many total sectors we have. So the probability of spinning a blue is 5/16, or about 31%. That's still considered unlikely, but it's more likely than spinning a specific number. And this method will work for figuring out the probability of any event. You just make a fraction with the numerator as the number of outcomes that satisfy your requirement, and the denominator as the total number of possible outcomes. Let's try the same method to find the probability of spinning a yellow. Our top number should be 11 because there's 11 yellow sectors, and our bottom number should still be 16. So the probability of spinning a yellow is 11/16, or about 69%. Now we finally have a probability that's considered likely. And it makes sense because you can see by looking at our spinner that it's more likely to spin a yellow than a blue. And you'll notice, if we add up 5/16 and 11/16, we get 16/16, or a probability of 1. So that's a good sign that we did it right. Let's look at another example. Suppose we have a bag of marbles. There are 3 green marbles, 7 yellow marbles, and 1 white marble. If we mix them all up and pull out a marble at random, what's the probability of it being green? Well, the top number of our probability fraction will be 3 because there's 3 green marbles. So there's 3 outcomes that get us what we want. And the bottom number will be 11 because there's a total of 11 possible marbles that we can pull out. So the probability of pulling out a green marble is 3/11, or 0.27, or 27%. It's right here on the probability line. That means it's unlikely. And that makes sense because you can see that it would be less likely to pull out a green marble than one of the other ones. Let's try this again for calculating the probability of pulling out a yellow marble. This time, the numerator of our fraction will be 7 because there's 7 yellow marbles. The denominator will still be 11 because there's still 11 marbles total. So the probability of pulling out a yellow marble is 7/11, or 0.64, or 64%. Another example of an event that's likely. How about pulling out the white marble? Well, the top number will be 1, since there's only 1 white marble. And the bottom number is still 11. So the probability of pulling out a white marble is 1/11, or 0.09, or 9%. Not very likely. And if we add up these probabilities, we get 11/11, or 100%, just as we expected.
Alright, so you should have a pretty good handle on basic probability now. You just have to remember to make a fraction with the numerator being the number of outcomes that give you what you want, and the denominator being the total number of possibilities. And we learned about the probability line, and that a probability can't be less than 0 or greater than 1, or 100%. We also learned that the more trials or experiments you conduct, the closer your results will get to the expected probabilities. Of course, the way to get good at it is to practice, so be sure to do a lot of problems on your own. As always, thanks for watching Math Antics, and I'll see you next time. And I sentence you to 5 years hard labor. Learn. দেখো সুপ্রিয় শিক্ষার্থী, মনে করি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে এদের মধ্যে 6 আসার সম্ভাবনা কত? তাহলে আমরা ভিডিও থেকে অনেক কিছু শিখেছি, তোমরা দেখেছো, আশা করি তোমাদের অনেক ধারণা হয়েছে। এখন আশা করি এই ছোটখাটো সমস্যাগুলো অবশ্যই পারবে। এই ছক্কা আমরা সবাই খেলি, লুডো খেলি। ছক্কাটা যদি নিক্ষেপ করি, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ছক্কাটি নিরপেক্ষ হলে ফলাফলগুলি সমসম্ভাব্য হবে, অর্থাৎ যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সমান। 6 আমরা ভিডিওতে যেভাবে দেখছি, অতএব যে কোনো একটি ফলাফল আসার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। সুতরাং 6 আসার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। এটাকে আমরা এই ক্ষেত্র 6 সমান 6 ভাগের 1 ভাগ। 6 আসার সম্ভাবনা 6 ভাগের 1 ভাগ। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে এদের মধ্যে জোড় আসার সম্ভাবনা কত? এটা একটা সমস্যা। তাহলে আমি এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের পাঠ্য বইতে অনেক কিছু আছে, এগুলো আমাদের একটু অবজেক্টিভ বা অন্য কোনো কারণে একটু জানা দরকার। আমরা সহজে সলভ করে এটা করে নিচ্ছি। কোনো পরীক্ষায় যদি একটা ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে এই ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা। কেননা হেড আসলে আর টেল আসতে পারবে না, আবার টেল আসলে হেড আসতে পারবে না, অর্থাৎ হেড ও টেল একসাথে আসতে পারে না। দেখলে একটা মুদ্রা ফিট দেখা যাবে, এই কথাটা বলা হয়েছে। অনুকূল, কোন পরীক্ষার একটা ঘটনার সপক্ষে ফলাফল হলো ঘটনার অনুকূল ফলাফল। একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল 3টি, কারণ 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে, তাহলে 3টা, আবার জোড়ও 3টা, এটা অনুকূল ফলাফল। তাহলে একটি পরীক্ষা জোড় আসার সম্ভাবনা 3, বিজোড় আসার সম্ভাবনা 3, তিনটে সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত। নমুনা ক্ষেত্র, তাহলে এখানে 6টা নমুনা ক্ষেত্র ছক্কার ক্ষেত্রে, আর হেড এর টেলের ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে 2টা নমুনা ক্ষেত্র, হেড অথবা টেল। নমুনা ক্ষেত্রগুলো হবে কোন দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। একটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড ও টেল। এখন এস দ্বারা এই পরীক্ষণের ফলাফলকে সেটে সূচিত করলে আমরা দেখতে পাই S = the set of, এই দ্বিতীয় বন্ধনীকে the set of বলা হয়। এখানে 2টা এলিমেন্ট, 2টো উপাদান, দ্বিতীয় বন্ধনীর কারণে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। সেটের কারণে হেড টেল, হেড আসতে পারে, টেল আসতে পারে। সুতরাং নমুনা ক্ষেত্র হলো এই 2টা। মনে করা যাক 2টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে, তাহলে নমুনা ক্ষেত্র 4টা হবে। দুটোটাতে একসাথে হেড আসতে পারে, একটাতে হেড আসতে পারে, একটাতে টেল আসতে পারে, একটাতে টেল আসতে পারে, একটাতে হেড আসতে পারে, দুটোটাতে টেল আসতে পারে। নমুনা ক্ষেত্র প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে। এইটা একটা আলাদা নমুনা বিন্দু। একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে এই হেড টেল। এখানে হেড টেল প্রত্যেকে একটা নমুনা বিন্দু। যুক্তিভিত্তিক সম্ভাব্য, মনে করি একটা ছক্কা নিক্ষেপ করলে 5 আসার সম্ভাবনা। 5 আসার সম্ভাবনা, তাহলে ছক্কাটা যদি আমরা নিক্ষেপ করি, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। সুতরাং এই 6 ভাগের 1 ভাগ আসবে যে 5।
তাহলে আসার সম্ভাবনা প্রবাবিলিটি মানে পি দ্বারা ব্র্যাকেট 5 আসার সম্ভাবনা 6 আর এই যে আমরা যে সমস্যাটা ওগুলো পড়লাম নিচেরটা একটু দেখি। একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফলগুলো 1 থেকে 6 পর্যন্ত। অত জোর আছে 3টা সংখ্যা, বিজোড় আছে 3টা সংখ্যা। জোর হলো 2, 4, 6। এই তিনটিকে যে কোনো একটি আসলে জোর সংখ্যা হবে। জোর সংখ্যা অনুকূল ফলাফল 3, মানে 3টা আছে 3বার যে কোনো একবার আসতে পারে, সেই জন্য 3। যেহেতু ফলাফলগুলো সম্ভাব্য তাই জোর সংখ্যা আসার সম্ভাবনা 6/3। তাহলে প্রবাবিলিটি জোর সংখ্যা হলো 6/3। এটাকে কাটাকাটি করলে 2/1 হয়। নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি তৈরি করতে হবে। প্রথম মুদ্রা এইচ এবং দ্বিতীয় মুদ্রা টেল আসার সম্ভাবনা নির্ণয়। আমরা আশা করি ইনশাআল্লাহ বুঝাবো। দেখো দুইটি নিক্ষেপ পরীক্ষাকে দুই ধাপে বিবেচনা করা যায়। প্রথম একটা মুদ্রা আমি নিক্ষেপ করলাম। প্রথম ধাপে একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি ফলাফল আসবে। যদি মুদ্রাটা পেলে হয়তো হেড আসবে, নয়তো টেল আসবে। দ্বিতীয় ধাপে অপর মুদ্রাটি নিক্ষেপ করলে দুইটি ফলাফল আসবে, হেড আসবে অথবা টেল আসবে। তাহলে দেখো প্রথমে মুদ্রাটা আমি নিক্ষেপ করলাম, এখানে হেড অথবা টেল যে কোনো আসতে পারে। আবার দ্বিতীয়বার আবার নিক্ষেপ করলাম, তাহলে দ্বিতীয়বার এই মুদ্রাটা এখানে নিক্ষেপ করলে এটা দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয়বার নিক্ষেপ যাচ্ছে, এটা টেলও আসতে পারে, হেডও আসতে পারে। আবার এইটা প্রথমবার নিক্ষেপ করে হেড আসার পরে আবার যদি নিক্ষেপ করে হেড টেলও আসতে পারে, হেড আসতে পারে। আমরা টিটাই এভাবে সাজাবো। তাহলে সম্ভাব্য নমুনা বিন্দু হলো, দেখো এইটা হবে যে হেড হেড, এটা হবে যে হেড টেল, এটা হবে যে টেল হেড, এটা হবে যে টেল টেল। এই হেড 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 টেল, টেল হেড টেল টেল। তাহলে নমুনা ক্ষেত্রটি হবে, আমরা সেটের মধ্যে যেভাবে দ্বিতীয় বন্ধনী প্রকাশ করব, হেড 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 টেল, টেল হেড টেল টেল। এখানে নমুনা বিন্দুর সংখ্যা এবং প্রতিটি নমুনা বিন্দু আসার সম্ভাবনা 4/1। 1, 2, 3, 4বার নিক্ষেপ করব। তাই প্রথম মুদ্রা হেড আসার সম্ভাবনা এইচ এবং দ্বিতীয় মুদ্রা টেল সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি এইচটি হলো 4/1। হেড আসার সম্ভাবনা 4বার থেকে একবার, টেল আসার সম্ভাবনা 4বার থেকে একবার। আমাদের বইতে একই রকম এই উদাহরণ সহ পৃষ্ঠা নম্বর 310 তোমরা একটু দেখবে। মনে করি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা তৈরি করতে হবে। প্রথমে মুদ্রা এইচ এবং দ্বিতীয় মুদ্রা টেল আসার সম্ভাবনা সেম, একদম সেম। তোমরা এটা দেখে নিবা। আমাদের এরকম আরো অনেক সমস্যা থাকতে পারে। নিক্ষেপ করলে কিরকম নমুনা ক্ষেত্র হবে, আমরা দুইটা একটা অঙ্ক আছে, সেটা হলো 311 পৃষ্ঠা। প্রথমে মুদ্রা তিনটিকে তিন ধাপ বিবেচনা করি এবং প্রতি ধাপে দুইটি ফলাফল হেড টেল আসতে পারে। মোট ফলাফলকে এর সাহায্যে নির্মমভাবে দেখানো হয়। প্রথম মুদ্রার ফিট, প্রথম মুদ্রা যখন আমরা নিক্ষেপ করলাম মাটিতে, হয়তো এই হেড আসতে পারে, নয়তো টেল আসতে পারে। দ্বিতীয়বার মুদ্রা যখন নিক্ষেপ করলাম, দ্বিতীয় মুদ্রা এটা তো হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। এখানে যখন নিক্ষেপ করলাম হেড আসতে পারে, টেল আসতে পারে। তাহলে একটা মুদ্রা 3বার নিক্ষেপ করছে, এটা একবার নিক্ষেপ, এটা হওয়ার পর আবার এখান থেকে নিক্ষেপ করলে আবার এই দুইটা আসতে পারে, এখান থেকে নিক্ষেপ করলে এই দুইটা আসতে পারে। আবার তৃতীয় মুদ্রা এখানে আসে নিক্ষেপ করলে এরকম আসতে পারে, এখানে নিক্ষেপ করলে এরকম আসতে পারে, এখানে নিক্ষেপ করলে এরকম আসতে পারে। কেমন হবে দেখো, এটা প্রথমে এই হেড আসছে, আবার যখন নিক্ষেপ করছে আবার হেড আসছে, আবার নিক্ষেপ করছে হেড আসছে, তাহলে 3বার হেড হেড হেড। এটা প্রথমবারে হেড আসছে, দ্বিতীয়বারে হেড আসছে, তৃতীয়বারে টেল আসতে পারে। তাহলে হেড টেল টেল এরকম সবগুলো একই রকম। তাহলে নমুনা ক্ষেত্রটি হলো, এই দেখো হেড 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 2বার আসছে, টেল আসছে, এটা হেড আসছে, টেল আসছে, আবার হেড আসছে। তাহলে এইবার হলো হেড, এবার হলো টেল, এবার হলো হেড। তো এই জন্য হেড টেল হেড। আশা করি তোমরা সবগুলো মিলাইবা। তাহলে
আমাদের এই 1 2 3 4 5 6 7 8 8টা নমুনা ক্ষেত্র। এখানে মোট নমুনা বিন্দু 8টি এবং এদের যে কোনো একটি ঘটনার সম্ভাবনা ওটা 8 বারের মধ্যে এটা আসতে পারে, এটাও 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 আসতে পারে, সেই 8 ভাগের এক যে কোনো একটি টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো। টেল এটি একটা টেল মানে টি, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর আছে এখানে একটা আছে, তাহলে টি আছে যে একটা দুইটা তিনটা, তো তিনটি। তাহলে সম্ভাবনার মধ্যে একটি হেড একটি টেল, প্রত্যেকটি সম্ভাবনা 8 ভাগের এক, এটা 3 কে আমরা 3 দিলে একটি, এটা 1 টেল 1 টেল 1 টেল 1 2 3 8 ভাগের 3 1 টেল দিছে। তিনটি হেড পাওয়ার অনুকূল সম্ভাবনা হচ্ছে 3, এই তিনটা আছে, এটা একটি, সুতরাং এটা 8 ভাগের 1। তাহলে কমপক্ষে একটি টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো 3টে এছাড়া বাকি সবগুলাতে আছে, শুধু এটাতে টি নেই। আশা করি তোমরা এটা ইনশাআল্লাহ বুঝতে পারছো। আমরা সামনে যাই। যদি একটাকে প্রথমে যদি ছক্কা মনে করি, একবার ছক্কা নিক্ষেপ তখন এরকম 6 বার, আবার মুদ্রা নিক্ষেপ তখন এরকম টেল আসবে। এটাতে নমুনা ক্ষেত্রগুলো সেম 12 বার নিক্ষেপ, কারণ এখানে 6 বার মারার পরে আবার 2 বার 6 1 এর জন্য এটাও আসতে পারে, এটাও আসতে পারে, 2 এর জন্য এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এখানে নমুনা বিন্দু 12 হয়েছে। আমরা ইম্পর্টেন্টলি দেখবো এটার মতো সমস্যা আছে। একজন লোকের ঢাকা হতে খুলনা যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5। লোকটি খুলনায় বাস এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ব্যবহার করে দেখো। সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি হবে, দেখো ঢাকা থেকে শুরু করছি, ঢাকা ধরছি, ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, ঢাকা হতে খুলনায় যাচ্ছে, দেখো ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 আছে, না যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 থেকে বাকি থাকে 5 ভাগের 3, দুটোটা মিলে 1 হয়ে যাবে। ওই আমরা ভিডিওতে দেখছি এটা না যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 3, আবার এটা আমরা বাইর করে ফেলবো, 1 থেকে এটা বিয়োগ করলে পেয়ে যাবো। খুলনা হতে রাজশাহী যাবে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 5। তাহলে লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? টি ব্যবহার করে দেখতে বলছে। দেখো তাহলে আমরা ঢাকা থেকে খুলনায় যাচ্ছে, প্রথমে খুলনায় গিয়ে রাজশাহীতে যাবে, ঢাকা থেকে খুলনায় বাসে গেলে 5 ভাগের 2, এটা থেকে 1 থেকে বিয়োগ করলে হবে, এটা 5 ভাগের 3 হলে বাসে না যায়। খুলনা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এটা দেওয়া আছে 8 ভাগের 5, না যাওয়ার সম্ভাবনা বাকিটা 8 ভাগের 3, এই 5 আর 3 মিলে 8টা হবে চোখে। খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাবে 8 ভাগের 5 এবং না যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 3। তাহলে সুতরাং লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি খুলনা বাস, রাজশাহীতে ট্রেনে নয়। খুলনায় বাস হলো এখান থেকে এখানে আছে 5 ভাগের 2, রাজশাহীতে ট্রেনে এটা যাবে, এটা যাবে না, 8 ভাগের 3, মোট টোটাল 20 ভাগের 3। আমরা যদি 3 দুগুণ 6, 540, যদি আমরা কাটাকাটি করি এটা হবে। এটা আমরা কাজ দিলাম তোমাদেরকে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের এরকম